মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর। ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কী প্রভাব ফেলল? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতির হালচাল জানবো আজ আমরা, এবং এই নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন স্টুডিওতে। আজ আমার সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম মেম্বার জাতীয় পার্টি, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন নীলোফার চৌধুরী মণি, সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি, তিনি যুক্ত হয়েছেন। দুজনকে স্বাগত জানাতে চাই, এবং সেই সাথে জানাতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের আরও একজন অতিথি অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসারও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আলোচনাটা আজকে শুরু করতে চাই আমি নীলোফার চৌধুরী মণি আপনাকে দিয়ে, যেহেতু বেশ কিছু প্রসঙ্গ আছে আজ। শুরুটাই আমি করতে চাই বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে। বিএনপি আন্দোলন কর্মসূচি নিয়ে আসলে কি ভাবছে? কারণ আমরা যদি একটুখানি উল্লেখ করতে চাই, সেটি হলো বিএনপি একটি যুগপৎ আন্দোলনের কথা চিন্তা করছে, যে সবগুলো দলকে একসাথে নিয়ে বিএনপি আবারও নতুন করে আন্দোলনকে চাঙ্গা করতে চাচ্ছে। এটা কি আসলে এই বিষয়টার এক ধরনের ধারণা দেয় কিনা এককভাবে আন্দোলন করার শক্তি বিএনপি হারিয়েছে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি একটা অনেক বড় দল। এটা আপনি কেন, একজন শত্রু যারা বিএনপি তারাও স্বীকার করবে, এবং স্বীকার করে বলেই সারাদিন সরকার গঠন করে, সরকার চালায়, সারাদিন বিএনপির রাত পর্যন্ত বিএনপির তোলাধনা করে। পাশে যে বিরোধী দল আছে, বিরোধী দলের খবরও নেয় না। তো এই হলো অবস্থা। তো বিএনপি যদি এত আন্দোলনের গতি হারিয়েছে, বা বিএনপি এককভাবে করা হারিয়েছে কিনা, এটা যদি হতো তাহলে বিএনপি করতো না আন্দোলনগুলো। সেই জায়গায় বিএনপি বাংলাদেশের একদম, যদি চোখ বন্ধ করে বলেন, 1 নম্বর দল। এখন সরকারি দলের কোনো অবস্থানই নাই। সেইখানে আমি বলতে চাই, যুগপৎ আন্দোলন কেন? আমার হিসাব, আপনার হিসাব, সবার হিসাব, ছোট বড় সবার হিসাব যদি মিলে এক জায়গায় যায়, যারা বড় তারা তো ছোটদেরকে কাছে টানবে, তাদের নিয়েই কাজ করবে। ছোট হয়েছে বলে কখনোই সংসদে আসতে পারবে না বলে তাদের সুযোগ দেওয়া হবে না, তা তো না। তারাও সুযোগ পেলে সংসদে এসে ভূমিকা রাখতে পারে। যার প্রকৃষ্ট উদাহরণ আপনি দেখেছেন, যে হাসানুল হক ইনু বা রাশেদ খান মেনন কিংবা দিলীপ বড়ুয়া কিংবা এরকম যারা, কিংবা এই যে ইব্রাহিম, এখন তারা কখনোই সংসদে এককভাবে যাওয়ার ক্ষমতাও রাখে না, কল্পনাও করে না। তারা আসছে। বিএনপিতে এরকম অনেকেই, যেমন ধরেন জামাতের একটা নর্মাল ভোট আছে, সেটার সঙ্গে আবার মিলে, বা ইসলামিক কোনো ঐক্য জোট কিংবা যারা যারা এর আগে এসছে, তাদের একটা ভোটের সঙ্গেও ওই ভোটে হয়তো পাশ করা যাবে না। যে ভোটগুলো পেলে পাশ করা যাবে, বিএনপি তাদের দিয়েছে, যাদের সাথে আন্দোলন করেছে জোট হিসেবে। এখন যুগপৎ করবে, যুগপদেরও যেভাবে যাদের পুরস্কার দেওয়া, গণতন্ত্র তো আর একা খাওয়ার জিনিস না, গণতন্ত্র ভাগ করে সবার জন্যই গণতন্ত্র। আমাদের কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য আমরা কাজ করছি, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য কাজ করছি, ভোটাধিকার প্রয়োগ করার জন্য। জনগণ যাতে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই ভোটটা দিতে পারে, সেটার জন্য আমরা কাজ করছি। সেইখানে আপনার ছোট একটা দলেরও যা ভূমিকা থাকে, বড় একটা দলেরও তাই ভূমিকা থাকে। হতে পারে বড় দলের বড় কাজ, কিন্তু ভূমিকার জায়গায় কিন্তু একই জিনিস। আমরা কি চাই? আমরা আমাদের ভোটাধিকার চাই। আমরা কি চাই? আমাদের গণতন্ত্র ফেরত চাই। আমরা কি চাই? আমরা যাতে মিছিল মিটিং করতে পারি, সেই স্বাধীনতাটা চাই, সেই অধিকারটা চাই। আমরা যাতে কোনো পুলিশি রাষ্ট্রের মতো পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে কোনো মিটিং মিছিল না করতে হয়, সেই অধিকারটা চাই। সেটা আমরা সবগুলো দল, ছোট বড় সবাই মিলে চাই, আমরাও চাই। সেইখানে আমাদের সিমিলার দেখে আমরা কিন্তু একসাথে কাজ করি। এটার সাথে সমমনা, এই সমমনা। এটা আপনি দেখেন যে আপনার জামাতকে বলা হয় তত্ত্বাবধায়কের ভ্রণ চাইল্ড। সেটা কিন্তু তখন আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, এবং এই যে ব্রেন চাইল্ডটা কিন্তু জামাতের বুদ্ধিটা, সব কিছুটা, এবং তখন কিন্তু তারা যুগপৎ আন্দোলন করেছে।
তো তারা করেছে না, তো তাদের সক্ষমতা সফলতা কি হয় নাই? তো এইখানটায় আমি মনে করি যে এটা এমন কোনো ব্যাপার মানে না। পরিবর্তনের জন্য কোনো দাবি এক হয়ে গেলে বা মিলে গেলে সেক্ষেত্রে এক হওয়া যায়, সেক্ষেত্রে Like জোট বাঁধা যায়। আমি আপনাকে দেশের বাইরের কথাও বলি এটার সাথে। লাইক আমরা যে কথাগুলো বলছি সেই কথা যদি একই সুরে আপনার মুখ দিয়ে আসে তখন কিন্তু আমার ভালো লাগবে যে আমি যেটা চিন্তা করছি আপনার থিঙ্কিংটা ওই জায়গাতেই। লাইক আমরা যে কথাগুলো বলেছি এতদিন, সরকার স্বৈর শাসক বলেছে না, এরা যা বলে ভুল বলে, এটা ঠিক না, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা করি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন এখন জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার আমেরিকা থেকে শুরু করে সব রাষ্ট্র, একমাত্র দুই একটা পাশের দেশ ছাড়া যারা তাদেরকে টিকিয়ে রেখেছে তারা ছাড়া সবাই যখন এই কথাটা বলে, তখন কিন্তু আমরা কিন্তু কারো এখানে গিয়ে কারো ব্লেসিং নেওয়ার জন্য না, আমাদের সাথে কথা মিলে গেল। কিন্তু মিলে যাওয়ার মানে কি আপনার মনে করেন যে তারা আমরা এক হয়ে কি আন্দোলন করব? সেটা করি না। আমরা আমাদের আন্দোলনটা করি। কিংবা আমি যদি বাংলাদেশের বুদ্ধিজীবী লাইক আপনাদের নুরুল কবির, লাইক আপনার আসিফ নজরুল, তারা যে কথাগুলো সরকারের এগেইনস্টে না, যেটা সত্যি কথা বলতে গিয়ে সরকারের এগেইনস্টে যায়, সেটা আমাদের সাথে মিলে যায়। তার মানে কি তারা বিএনপি করে না? অবশ্যই তারা বিএনপি করে না। কিংবা ডক্টর জাফরুল্লাহ, উনি চলে গেছেন পৃথিবী ছেড়ে, উনি যা আন্দোলন করেছেন উনি কিন্তু বিএনপির জন্য আন্দোলন করেন নাই, উনি বিএনপি কোনো নেতাও না। উনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলে, ওই জায়গাটাই জাস্ট এক হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আমরা আসলে ওই যুগপৎ আন্দোলনের এই জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী বলেন ডান বাম সব নাকি এখন এক হয়ে গেছে। আচ্ছা, তো ডান বাম আর বিএনপি যদি মধ্যপন্থা হয় তাহলে সবই এক হয়ে গেছে, এটা তো উনারই কথা, উনি স্বীকারই করেছেন। সেক্ষেত্রে আপা যদি একটুখানি ছোট্ট করে যুক্ত করতে চাই যে এই আন্দোলন কর্মসূচি, আপনি ভোটাধিকারের কথা বললেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বললেন, মানুষের স্বার্থের কথা বললেন, জনগণ পর্যন্ত কি এই বার্তাটা আপনারা পৌঁছাতে পারছেন? অবশ্যই না পারলে জনগণ তো এই যে দেখেন না, উপজেলা নির্বাচনে ভোট দেয় নাই, জনগণ ভোট দিতে আসে না, এটা কিন্তু রেয়ার। উপজেলা নির্বাচনে এক সময় 68% গেছে, তারপরে 19-এ আপনার 14-15-তে 64% গেছে, 19-এ বোধহয় এরকমই 60 বা 58 এরকম পার্সেন্টেজ বা 40-এর উপরে গেছে। এখন আপনার ওইটা কত হয়েছে, কত নিচে। এখন সমস্ত এই উপজেলা নির্বাচনটা মানুষ কুকুর বিড়াল ঘুমাইছে, যা আমরা আপনাদের মাধ্যমে টেলিভিশনগুলোর মাধ্যমে দেখলাম যে কোনো মানুষ নাই, কোনো ভোট দিতে যায় না। নির্বাচনে নিশ্চয়ই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিল, তখন অংশ নিয়েছিল, থাকুক আর না থাকুক। না মাঝখানে আবার নেয়ও নাই, মাঝখানে একটা উপজেলায় ওরকম নেয় নাই এর আগেরটাতেও, তো তখন কম হয়েছে, আর এবার তো একদমই কম। তাহলে আমাদের কথা জনগণ মেনে নিয়েছে বলেই তো আসে নাই, নইলে আসতো। ওকে ফাইন, আমি এই প্রশ্নটি কিংবা জাতীয় নির্বাচনে সেম ঘটনা। হ্যাঁ, এবিএম রিয়াজুল কবির কাউসারের আসলে নিশ্চয়ই আমি তার কাছে এই প্রশ্নটি রাখতে চাই। আমি একটু চলে যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যে প্রশ্নটি আছে সেটি হলো জাতীয় পার্টির ঠিক এই মুহূর্তে রাজনৈতিক অবস্থাটা আমি একটু ক্লিয়ার হতে চাই প্রথমত। আর দ্বিতীয়ত, জাতীয় পার্টি কখনোই বিরোধী দলের শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে না সংসদে, এমন একটি অভিযোগ সরকারের পক্ষ থেকে আছে, খোদ আপনাদের দলের মধ্য থেকেই আছে সকল, এবং জনগণও বলে যে আসলে জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দল হতে পারছে না। এখন জাতীয় পার্টিতে সুস্পষ্ট বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় আসলে জাতীয় পার্টি কি পারবে এবার শক্তিশালী বিরোধী দল হতে? জাতীয় পার্টিতে বিভক্তি আছে, তবে এই বিভক্তি থাকলেও জিএম কাদেরই পার্টির চেয়ারম্যান, এরশাদও মৃত্যুর আগে বলে গেছেন যে ওনার ভাই চেয়ারম্যান হবে, এবং নির্বাচন কমিশনে যে সংবিধানটি আছে, যে নিবন্ধন আছে, সেটিও জিএম কাদেরই নামে, এবং বিরোধী দলের নেতা হিসাবে পার্টির চেয়ারম্যান হওয়ার কারণে বিরোধী দলের নেতাও হয়েছেন জিএম কাদের। এর বাইরে যে বলয়টি আছে সেটি ঠিক পার্টি স্ট্রাকচারের মধ্যে পড়বে না। তো সেই অর্থে আইনগত কোনো বিরোধের সুযোগ আছে বা ডিবেট আছে বলে আমি এখানে মনে করি না। দুই, বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল, এই শব্দটা আমরা সবসময় শুনছি। শক্তিশালী বিরোধী দল কাকে বলে? আসলে কি বিরোধী দল শক্তিশালী? আপনি বলতে পারেন 90 সালে বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থী দলরা শক্তিশালী বিরোধী দল ছিল, কারণ এরশাদ স্যার তখন পদত্যাগ করলেন, তবে তখন শক্তিশালী বিরোধী দল ছিল। 95 সালে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত, বামপন্থীরা মিলে কেয়ারটেকার গভর্নমেন্ট চাইল, সেই সময়ের বিএনপি
15ই ফেব্রুয়ারির পরে ইলেকশনে বাধ্য হলো বা আরেকটি ইলেকশন দিয়ে ওইটা অ্যামেন্ডমেন্ট করতে, ওটাকেও আপনি একটা শক্তিশালী বিরোধী দল বলতে পারবেন। 2005-এ লগি বৈঠক করে নানাভাবে 111 আসলো, পট পরিবর্তন হলো, ওটাকেও আপনি একটা শক্তিশালী বিরোধী দল বলতে পারবেন। 2008-এর পরে শক্তিশালী বিরোধী দল আপনি কাকে বলবেন, কিভাবে বলবেন, কোন ক্রাইটেরিয়ায় বলবেন? সংসদে পারফরমেন্সে বলবেন। সংসদে কাজী ফিরোজ রশিদ, তারপরে ফখরুল ইমাম, আমি, পীর মিসবাহ, রুস্তম আলী ফরাজি, জিএম কাদের, এরা যে ভাষায় কথা বলেছি আমরা গত 4-5 বছর, তার থেকে কঠোর কর্কশ ভাষায় সরকারের সমালোচনা যে বিএনপি করেছে তা না। তবে বিএনপির সময় ডেফিনেটলি একবার প্যান্ডামোনিয়াম হয়েছিল, অর্থাৎ ক্যামেরা ভাঙ্গা হয়েছিল, পানি ছুঁড়ে মারা হয়েছিল, ওয়াকআউট হতো, প্রচুর ওয়াকআউট হতো এবং সংসদে আসতো না। দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলই যখন ক্ষমতার বাইরে ছিল তারা সংসদে আসতো না, কম আসতো, ওয়াকআউট করতো বছরের বছর বছর, দিনের পর দিন। এমনও হয়েছে তাদের ওয়াকআউটের কারণে সংসদ সদস্য পদ থাকবে কিনা এটা সুপ্রিম কোর্টের রেফারেন্স গেছে। সুপ্রিম কোর্ট তখন তাদেরকে বলেছে যে না, একদিন থাকলেও হবে, বা একটা রেফারেন্স দিয়েছে। তখন একদিন জন্য শুধু সংসদ সদস্য পদ বাঁচানোর জন্য সব এমপিরা আবার গিয়েছে পার্টির নির্দেশে। কিন্তু জাতীয় পার্টি সক্রিয়ভাবে প্রতিদিন সংসদ করেছে, প্রতিদিন পয়েন্ট অফ অর্ডার দিয়েছে, 42 বিধিতে বক্তব্য দিয়েছে, 71 বিধি দিয়েছে, আইনের ওপর কথা বলেছে, কমিটিতে কাজ করেছে। এর বাইরে বিরোধী দল আসলে আর কি আছে? এর বাইরে আর কোনো বিরোধী দল নাই। কোশ্চেনটা হচ্ছে ভোটের সময়ের একটা অ্যাডজাস্টমেন্ট হয়, যেটার কারণে জনগণের পারসেপশন হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বন্ধুপ্রতিম দল। এই পারসেপশন হওয়াটা ভুলের কিছু না। কারণ এরশাদ স্যার যখন 81 সালে ক্ষমতা নিয়েছিলেন তখন আওয়ামী লীগ থেকেই বলা হয়েছিল উই আর নট আনহ্যাপি। 82 সালে। আর 86 সালে যখন আওয়ামী লীগ, এরশাদ স্যার ভোট করলেন, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করলো, প্রধান বিরোধী দলও ছিল। 90 থেকে এরশাদ স্যার যেহেতু পতন করলেন, 91 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কোনো জোট হয়নি। আওয়ামী লীগ ওভার কনফিডেন্ট ছিল যে 91 সালে তাদের জয় সুনিশ্চিত। 75-এ যে অন্যায় করা হয়েছে এই আন্দোলন, কিন্তু হিসাব মিলল না 91-তে। 96 থেকে তো আবার জাতীয় পার্টিকে দরকার হলো, তখন আবার এরশাদের সমর্থন নিয়ে, এরশাদের ওই 35 জন এমপির সমর্থন নিয়ে আওয়ামী লীগ দল গঠন করলো, সরকার গঠন করলো, যদিও আসম রবকে দিয়েও হয়ে যেত। সেই কারণে মানুষের অনেক মনে হয় যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অনেক ক্ষেত্রে এক হয়ে যায়। বাট 2001-এ আবার আলাদা আলাদা ভোট করেছে, জাতীয় পার্টি 14টা আসন পেয়েছে, আওয়ামী লীগ 58টা আসন পেয়েছে। শামীম হায়দার পাটোয়ারী, 26টা আসনের সমঝোতা, এটাও তো ভুল কিছু না এবারের ইলেকশনে। সমঝোতা বলতে নৌকাটা প্রত্যাহার করা হয়েছিল, এটাতে আমরা ভেবেছিলাম সমঝোতা একটা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট একটা হয়েছে। বাট ভোটের দিনকে দেখা গেল যে ওটা আসলে কোনো সমঝোতা হয়নি। কারণ আমরা নৌকা প্রত্যাহার হওয়ার মানে কি, যে আমরা আওয়ামী লীগের লোকজনের সহযোগিতা পাবো, আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আমাদের দিকে আসবে, বাট সেটা কিন্তু ভোটে আমরা পাইনি, যদিও অনেক সহযোগিতা মানে করেছিল। কথা দিয়ে কথা রাখেনি আওয়ামী লীগ, এমনটাই তো। এটা আমাদের অনেকে মনে করছে। ফিরবো শামীম হায়দার পাটোয়ারী, আমি মানে আপনাকে ঠিক এখানে আটকাতে চাই, এবং এই প্রশ্নটি আসলে কিন্তু আমি রিয়াজুল কবির কাউসারকেও করতে চাই যে আসলে আওয়ামী লীগ কি কথা দিয়ে কথা রাখেনি? 26টি দেওয়ার কথা ছিল, 11টি দিল কেন শেষ পর্যন্ত? আর দর্শক, এই ফাঁকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের সাথে আমাদের আরো একজন অতিথি যুক্ত হয়ে গেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ABM রিয়াজুল কবির কাউসারও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আওয়ামী লীগ নেতা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতির হালচাল, অনেকগুলো প্রসঙ্গ আছে। এর মধ্যে নীলোফার চৌধুরী মনি তার বক্তব্য রেখেছেন বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে, তিনি একটি তাদের পরবর্তী কর্মসূচিগুলোর কথা ব্যাখ্যা দিয়েছেন, এবং সেই সাথে তিনি বলেছেন জনগণ বিএনপির সাথে আছে, তাই তারা এই যে ভোটগুলো হচ্ছে সেগুলো প্রত্যাখ্যান করছে, ভোট দিচ্ছে না, ভোটের হার কম। এই প্রশ্নটি থাকবে আপনার কাছে, এবং সেই সাথে তো আপনি শামীম হায়দার পাটোয়ারীর একটি অভিযোগ শুনেছেন, আসলে আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে না। আপনি কি বলতে চান? আওয়ামী লীগ কথা দিয়ে কথা রেখেছে, জনগণ সম্মতি দেয় নাই। আমরা জোট মহাজোটে বা নির্বাচনী আইনে সিটের বন্টন করতেই পারি, এবং সেটাই করেছি। আমরা মহাজোটের সাথে বা জাতীয় পার্টির সাথে কথা বলে আমরা 26টা নৌকা উইথড্র করেছি। তার মানে কি আমরা 26টা আসনে জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করতে বলেছি? নো, এখানে জনগণ 11টাতে বিজয়ী করেছে। এই জনগণের যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে যে কোনো দল চাইলেই ইচ্ছা করলে কিছু করতে পারে না, জনগণ এবং ভোটারদের উপর নির্ভর করতে হবে, এবং সেটাই হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা 7ই জানুয়ারি অনুষ্ঠিত হলো, এখানে শামীম পাটোয়ারি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমার এটা সৌভাগ্য না দুর্ভাগ্য বলবো, 86-88 নির্বাচন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। কারণ এটা বলবে কেন, 86 সালের নির্বাচনে আমাদের এলাকায় আমরা জাতীয় পার্টির রানিং মন্ত্রীকে পরাজিত করতে পেরেছিলাম। এটা একটা বিশাল ঘটনা ছিল, সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। যাই হোক, 7ই জানুয়ারিতে যেটা হয়েছে, এখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীও হেরেছে। তার মানে কি, আমরা কি যেটা বলেন যে নির্বাচন মানে কেউ কেউ সিলেক্ট করেন, বিষয়টা তা তো না। এখানে বিএনপি একটা বড় দল আসে নাই, তারপরে তো আমরা 62 আসনে পরাজিত হয়েছে। তার মানে কি, বুঝতে হবে যে নির্বাচন কিন্তু ডিপেন্ড করে জনগণের উপর, ভোটারদের উপর। এই বাস্তবতাটা কিন্তু বুঝতে হবে। একটা বড় দল বর্জন 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 করেই যাচ্ছে, কি হবে অর্জন আসলে তারাও জানে না। কারণ এখন উপজেলা নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচনে ওনারা কেন্দ্রীয়ভাবে বর্জন করেছেন, স্থানীয়ভাবে অনেকে নির্বাচনটা করছেন, এবং প্রথম ধাপেও কিন্তু 7 জন চেয়ারম্যান, 10 জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু বিজয়ী হয়েছেন। তার মানে স্থানীয় পর্যায়ে অনেকেই মনে করছেন যদি স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলি না করে তারা জনগণ ভোটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আরেকটা কথা, ভোটার কমে যাচ্ছে, এটা কিন্তু কমন। হ্যাঁ, আমরাও বলি ভোটার কম হচ্ছে। হ্যাঁ, আরও তো 4টা ধাপ বাকি আছে, দেখি তারপর কি হয়। কিন্তু আমার একটা বক্তব্য, এগুলোতে কি ভোটার বেড়ে যাবে? আমরা চেষ্টা করব, কারণ আমাদের রাজনৈতিক দলের দায়িত্ব, ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনের না। নির্বাচন কমিশন একটা মন্তব্য করতে আপনারা পারে। কিভাবে আনবেন? হ্যাঁ, আমরা সাংগঠনিক তৎপরতা বাড়াবো। আচ্ছা, এখন দেখেন যে বিষয়টা, এটা কিন্তু বলছেন না। কারণ আমাদের সংবিধান বলেন, নির্বাচনী আইন বলেন, কোথাও বলা নাই কত % ভোট হলে নির্বাচন আইন সিদ্ধ হবে, কোথাও বলে নাই। পাশাপাশি কোনো দলের পক্ষ থেকে প্রস্তাবনাও নাই। কেন, বিশ্বের অনেক দেশে কিন্তু আইন আছে যে এত % ভোট না হলে নির্বাচন সিদ্ধ হয় না, আবার হবে। অনেক দেশে হচ্ছে, অনেক জায়গায়। কিন্তু যে জিনিসটা আমরা বলতে চাই যে এই নির্বাচনগুলো প্রতিনিধিমূলক হচ্ছে কিনা, অংশগ্রহণ হচ্ছে কিনা, 5-6 জন প্রার্থী আছে কিনা, এটা দেখতে হবে। অংশগ্রহণ হচ্ছে কিনা, অবাধ নিরপেক্ষ হচ্ছে কিনা। দেখুন, আরেকটা ব্যাপার, আমরা এই গত প্রথম ধাপে নির্বাচনের আগে আমরা টক শোতে বা বিভিন্ন জায়গায় শুনেছি যে আমরা এটা সেটা বিরাট সংঘর্ষ হবে। হ্যাঁ, সংঘাত বেড়ে যাবে, খুনাখুনি হবে, মৃত্যুর হার বেড়ে যাবে। লক্ষ্য করে দেখেছেন, প্রথম ধাপে 139টা উপনির্বাচনে 13টা ভোট কেন্দ্র স্থগিত হয়েছে। তার মানে কি, ওনাদের এই স্বপ্ন বা যেটা দুঃস্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবিত হয়নি। তার মানে কি, এটা আমলে নিচ্ছেন না, নিচ্ছেন জনগণ, মানে ভোটার সংখ্যা বাড়ছে না। দেখুন, আপনারা একটা বড় দল, মানুষের ভোট দেওয়া একটা সাংবিধানিক মৌলিক অধিকার। আপনারা লিফলেট বিতরণ করছেন, বলছেন ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। আপনারা নির্বাচনে আসবেন না, আরেকজনকে ভোট দিতে বলবেন না, এটা তো হতে পারে না। ওকে, রেজাউল কবির কাউসার ভাই, আমি আবারও ফিরবো আপনার কাছে, কারণ আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি খবর আছে। ডোনাল্ড লুর সফর নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো অবশ্যই করতে চাই। আমি বিরতিতে যাবার আগে কি আরেকটু নীলোফার চৌধুরী মনিকে এই আলোচনায় যুক্ত করতে পারি কিনা, সময় আছে কিনা? হ্যাঁ, নীলোফার চৌধুরী মনি, আপনি নিশ্চয়ই বলতে চাইবেন, এতক্ষণ যে কথাগুলো হয়েছে, নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, কিন্তু আপনি বলেছেন যে আসলে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আপনার একটু বক্তব্যটা শুনে একটা বিরতিতে যেতে চাই। কায়সার ভাই এতক্ষণ যা বললেন তাতে মনে হলো ওই যে এক লোক বলছে যে গাড়ি কিনতে গেছে, পুরানো গাড়ি, বলছে গাড়ি কেমন, সব ঠিক আছে, একদম ভালো, বলছে কোনো সমস্যা নাই, বলে সবই ঠিক আছে, মাঝে মাঝে হঠাৎ ব্রেকটা কাজ করে না। তো কায়সার ভাইয়ের অবস্থা এরকম, ভোট দিতে যায় না, এর চেয়ে একটা ভোটারকে ভোট প্রার্থীকে অপমান করার আর কি আছে? সেইখানে সে দোহাই দিচ্ছে কি যে এটা কোনো আইনের মধ্যে নাই, ভোট কত % হলো। আপনার মনে পড়ে কিছুদিন আগে, কয়েক বছর আগে এরকম ছিল যে 1/11 পরে যে 1% ভোট না পেলে সে আর ইলেকশন করতে পারবে না, পার্সেন্টেজ।
তো তার যারা কোনোদিন ইলেকশন করে না এটার জন্য আবার তাদের বাড়ি বাড়ি পার্সেন্টেজ আনতে যেতে হয়েছে, দেখাইতে হয়েছে। তা আজকের ভোটের অবস্থা কিন্তু ওর চেয়েও করুণ অবস্থা, তার চেয়েও করুণ অবস্থা। যে মানুষ ভোট দিতে যাচ্ছে না, অটো কিছু ভোট হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ যেটা সিল মারছে সেই ভোটটাকেই তারা মনে করছে যে তারা ভোট পার্সেন্টেজের কোনো হিসাব নাই, দিতে হবে না, ভোট তো হচ্ছে। তাদের কথা হলো ভোট তো হচ্ছে, ভোট তো এটার তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটাকে যদি ভোট বলে তাহলে আর ওই দেশে ভোট করার দরকার নাই। আওয়ামী লীগ তো এটাই পারে, করলেই পারে। হাজয় যুক্ত হয়েছে, 3বার বললে যে একদম পাশ করে নিল। তারা যেহেতু তাদের জাতীয় পিতার দিয়ে পারে নাই, তাদের জীবদ্দশায় তাদের দিয়ে করলেই তো পারে, যে আর নির্বাচনের দরকার নাই, একবারে জীবদ্দশায় যত দিন টিকে থাকবে, যে এমপি, যে মন্ত্রী, যে পৌরসভা চেয়ারম্যান, যে হানা ভোট তো তখন দিতে হয়েছে আওয়ামী লীগের কারণে। কারণ 75 সালে যখন 15ই আগস্ট হলো তখন বিএনপির কোনো অস্তিত্ব ছিল না, বিএনপির নামে কোনো দল ছিল না। সেই 75-এ আওয়ামী লীগের 75 ঘটাইছে। তারপর আবার 3রা নভেম্বরে আবার আওয়ামী লীগ ঘরানার আর্মিরা আরেকটা কু করেছে। সেই কুটা হলো আপনার খালেদ মোশাররফ কু। যদি সেই দিন খালেদ মোশাররফ থাকতো, ওই কুটা সফল হতো, তাহলে কিন্তু আজকে বিএনপির সঙ্গে তাদের দ্বন্দ্ব হতো না, হয়তো খালেদ মোশাররফের। অথচ দেখেন, ওই যে শত্রু মানে আমার বন্ধু, আপনি খালেদ মোশাররফের মেয়ে তাদের এমপি হয়, খালেদ মোশাররফের ভাই তাদের মন্ত্রী হয়, কারণ তাদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের জন্যই তো আমরা এটা করছি, ওই আর্মির কাছ থেকে আমরা আনতে চাইছি। তো ওই আর্মির কাছ থেকে আনতে পারে নাই পরবর্তীতে। এবং তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে গৃহবন্দী ছিল। সেই দিন যদি খালেদ মোশাররফের কোটা সফল হতো, তাহলে জিয়াউর রহমান নিঃসন্দেহে মৃত্যুবরণ করতো, ফাঁসি হতো। তো পরবর্তীতে সিপাহী জনতা জিয়াউর রহমানকে বের করে, জিয়াউর রহমান কোনো কু করে নাই, তাকে বের করে নিয়ে আসছে ক্যান্টনমেন্ট থেকে। এবং ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যদি সে এলিফ্যান্ট রোডে আসতো, তাহলে ইতিহাস আরেক রকম হতো। সেটা কর্নেল তাহেরদের হাতে চলে যেত। আজকে ইনুরা সরকার গঠন করতো, আর কায়সার সাহেবরা ওই ইনুদের মতো 1-2টা রোলে থাকতো, একদম নিশ্চিহ্ন হয়ে যেত। তো সেই জায়গায় জিয়াউর রহমান আসছে, এবং সে যখন রাজনীতিকরণের মধ্যে ঢুকবে, তখন তো তাকে হাবুটি করতে হবে। অথচ ওনাদের সময় তত্ত্বাবধায়ক যখন নিল, এই তত্ত্বাবধায়ক বিলটা যখন পাশ করলো, এই বিল পাশ হয় না, এটার জন্য একটা হাবট নাভট জনগণের করতে হয়। তার মানে ওই জায়গাতে গুড়াতেই তাদের গলদ, আমাদের তো গুড়ায় কোনো গলদ নেই। ওকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে উপজেলা নির্বাচন নিয়ে কথা উঠেছিল কিছুটা, আপনি বলবেন নিশ্চয়ই। সেই সাথে আমরা বিভিন্নভাবে, যেহেতু এখন দলে 2টি ভাগ আছে, একটি জিএম কাদেরপন্থী, একটি রওশনপন্থী, তো সেক্ষেত্রে আমরা অনেক নেতার মুখে এটা শুনি যে ঠিক জাতীয় ইলেকশনে এই যে 11টি আসন পেল 26টির বদলে, সেখানে আসলে আপনারা তৃণমূলের সাথে যোগাযোগ রাখেননি, এবং দলের চেয়ারম্যান এবং মহাসচিবের ওপর এক ধরনের অভিযোগ তারা করেন, এবং সেই জন্যে ঠিক তার প্রভাব পড়েছে, এই সমঝোতার কারণে এই উপজেলা নির্বাচনে এক ধরনের প্রভাব পড়েছে। এই ধরনের অভিযোগও কিন্তু দলের চেয়ারম্যান এবং মহাসচিবের ওপর আছে। আমি একটু আপনার মতামত জানতে চাই। সেই সাথে কাউসার ভাই তো বলেছে যে আসলে জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। উপজেলা ভোটে আমরা একটু প্রার্থী সংকটে ভুগেছি, কিছু জায়গায় ভোটও কম পেয়েছি, এটা খুব স্বাভাবিক। বিএনপি জামাত ভোটে রেকর্ড কিন্তু হয়েছে, প্রথম পর্যায়ে একজনকে নমিনেশন দিয়েছে, একজন পাস করছে 100%। তো সেখান থেকে আমাদের এখন যে সমস্যাটা সামনে দাঁড়াচ্ছে, যে এমপি না থাকলে উপজেলা চেয়ারম্যান ভোট করাও কঠিন হয়ে যায়। একটা জেলায় একজন এমপি লাগে, এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। যেটা হয়েছে, এখন দল জিএম কাদেরের নেতৃত্বে আছে এবং সবাই তার প্রতি অনুগত আছে, এবং জিএম কাদের একজন জ্ঞানী মানুষ, ওয়াইজ মানুষ, ভিশনারি মানুষ, শক্ত ভাষায় যুক্তিনির্ভর কথা বলতে পারেন। ওনাকে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু উনি যখন সরকারের ফ্যাক্ট ফিগার দিয়ে কোনো ক্রিটিসাইজ করে, সরকার কিন্তু ফ্যাক্ট ফিগার দিয়ে এটা রেবাট করে না, রেবাট করা যায় না। সেক্ষেত্রে উনি সেই অঙ্ক নিয়েই উনি আসেন। তো সেক্ষেত্রে তার ক্রেডিবিলিটিও তৈরি হয় আস্তে আস্তে। এখন বিগত ভোটের প্রশ্নটা নিয়ে তো আমরা সবাই খুব বিব্রতকর। এখন আমি হেরে গেছি, সেই জন্য আমার অ্যাসেসমেন্ট বায়াস হতে পারে ন্যাচারালি। কিন্তু কে সুখে আছে বিগত ভোট নিয়ে বলেন তো? জাসদ মেনন ভাই ঢাকা ছিল, বরিশাল থেকে এমপি হইতে হয়েছে তাকে। জাসদ ইনু ভাই, তার দলের একজনও নেই। ইনু ভাইয়ের মতো একজন আইকনিক বীর মুক্তিযোদ্ধা, যারা 14 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হেল্প করেছে, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে। 2005-06 সালে যে বিএনপির পতন হলো, কাদের কারণে হলো? এদের কারণে হলো। বিকল্প ধারা বিএনপি থেকে বের হয়ে
বুদ্ধজিৎ চৌধুরী যে দল করলেন মায়াবী চৌধুরীকে নিয়ে, একজনও তাদের এমপি নাই। মাইজ ভান্ডারী যে জামাতের বিরুদ্ধে কঠোর কথা বলেছে তিনি নাই। জাতীয় পার্টি মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জু একজন আইকনিক লিডার, 3বারের মন্ত্রী বা 2বারের মন্ত্রী, যিনি একসময় জাতীয় পার্টিকে ভেঙেছিলেন আওয়ামী লীগের আমলে, তিনিও নাই, তার দলেরও কেউ নাই। কে আছে তাহলে এখন? আসলে আছে আওয়ামী লীগ, আর আছে কে? স্বতন্ত্র। তারা কারা? তারাও আওয়ামী লীগ, 2-1জন এক্সেপশন বাদ দিয়ে। জনগণ এখানে কি মুখ্য ছিল? আমরা আওয়ামী লীগও হেরেছে, যেটা রেজমেন্ট একমত, আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগের সাথে হেরেছে, তাতে তো আওয়ামী লীগের ক্ষতি হয়নি, কারণ আরেকজন আওয়ামী লীগ সেখানে জিতেছে। জাতীয় পার্টিকে হারিয়ে কি আরেকজন জাতীয় পার্টি হয়েছে? জাতীয় পার্টিকে হারিয়ে ওখানে আরেকজন আওয়ামী লীগ হয়েছে। তাহলে আওয়ামী লীগ যেখানে জিতলো সেখানে আওয়ামী লীগ হলো, যেখানে লাঙল রাখলো সেখানেও আওয়ামী লীগ হলো, তাদের দল যেখানে তারা নৌকা দিয়েছে, তাদের দলকে নৌকা দিয়েছে, সেখানেও আওয়ামী লীগ হলো। তার মানে কী দাঁড়ালো? সংসদে যদি আমি সংখ্যাটা জানি না, 335 জন মোরাললেস এই মুহূর্তে টোটালি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের এমপি। পার্সেন্টেজ করলে 94% এমপি। তো এটা তো অলিখিত, অঘোষিত একদলীয় শাসন হয়ে গেছে, এবং সেটা একটা মাস্টার প্রিন্ট, একটা ব্লু প্রিন্ট, একটা প্রি প্ল্যান ছাড়া অটোমেটিক হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি ঠিক সেরকমটা না। ঠিক সেইখানেই জাতীয় পার্টির দুঃখটা, কষ্টটা, বেদনাটা, যে বিএনপি জামাতের গালি খেয়ে আমরা ভোটে গেলাম, ভোটে গিয়ে আমরা ভালো করতে পারলাম না। আমরা ভালো করতে ভেবেছিলাম আওয়ামী লীগ তার সহযোগিতা করবে। কেন করবে? কারণ আমরা ভোটে যাচ্ছি। কেন করবে? কারণ আমরা দুটো ভাগ হয়ে গেছে দেশ, তার মধ্যে আমরা ভোটে অংশগ্রহণ ভাগে চলে গেছি, এবং আমাদেরকে ভোটে নেওয়া আওয়ামী লীগের প্রয়োজন ছিল। যেটা আমি সবসময় বলি এক কথায়, জাতীয় পার্টিকে ভোটে নেওয়া প্রয়োজন ছিল, জাতীয় পার্টির এমপি প্রয়োজন ছিল না আওয়ামী লীগের, যেটা বুঝতে দেরি হয়ে গেছে। নাও তাতে কি শেষ? মানে এটা ভুল ছিল না, ভুল ছিল না, আমাদের উপলব্ধিগত ভুল, কিন্তু তাতে কি শেষ রক্ষা হচ্ছে? অর্থনীতি কি ভালো হচ্ছে? ডোনাল্ড রু তো চলে আসলো লাস্ট টাইম, জানি না কি কারণে আসছে। লাস্ট টাইম ডোনাল্ড রুরা এসেছিল 2022 সালে, মানে সরকারের 4th ইয়ারে, আর এখন আসছে 4th মান্থে। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। কোনো বার্তা? বার্তা হচ্ছে এটাই, তারা একটা ইনক্লুসিভ ইলেকশন চেয়েছিল, একটা ইনক্লুসিভ ইলেকশন হয়নি, বিএনপি জামাত আসে নাই। তারপরে যে ইলেকশনটা হয়েছে সেখানে যেটুকু ইনক্লুশন সম্ভব ছিল সেটুকুও হয়নি, পুরোপুরি 95% হয়ে গেছে। ওকে, আমি একটু যাই, রেজুল কবির কাউসার ভাই আপনার কাছে চলে যাই। এই প্রসঙ্গে এখন একটু আমি আলোচনা করতে চাই, লুর সফর আসলে কি বার্তা দিচ্ছে। যদিও লুর সফর নিয়ে দলের যিনি সাধারণ সম্পাদক আছেন আওয়ামী লীগের, তিনি খুব একটা চিন্তিত নন। আসছেন একজন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এতে এত মাথা ব্যথার কি আছে, এমনটাই তিনি বলছেন। কিন্তু অনেকেই বলছেন যে এই সফরটির পেছনে বেশ কিছু কারণ আছে। কারণগুলো কি আসলে? যারা বলছেন তারা বলতে পারবেন। ডোনাল্ড লো আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা, উনি আমাদের এই উপমহাদেশের দায়িত্বে আছেন। উনি কিন্তু 4টা দেশে সফরে এসেছেন, শুধু বাংলাদেশে আসেন নাই। হ্যাঁ, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে উনি রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলবেন, কারণ ওনার একটা নিয়মিত ওয়ার্ক, এটা প্রায়শই আসবেন, প্রায় যাচ্ছেন। আমাদের দলের সাথে, সরকারের সাথে কোনো এজেন্ডা হলে কিন্তু এটা বেরিয়ে আসতো, কিন্তু উনি আসাতে অনেক ডালপালা গুজিয়েছে। হ্যাঁ, এটা উনি কাল পরশু চলে যাবেন, তখনই তো বোঝা যাবে কি হয়েছে। বিশেষ আমি পাটোয়ারি বললেন যে গতবার এসেছিলেন 4th ইয়ার, এবার আসছেন 4th মান্থে, তাই না? এটা তো একটা ঢালামালা। তার মানে কি ইলেকশন আসছে? আমরা তো গতকাল আলোচনায় শুনেছি যে ডোনাল্ড লো আবার একটা মধ্যবর্তী নির্বাচনের অবস্থান তৈরি করে দিয়ে যাবেন, কেন বিএনপিকে গতবার কথা দিয়ে আশ্বাস দিয়ে রাখতে পারেন নাই, নির্বাচন হবে না। তথ্য কি? এটা তো আমিও জানি না, আমি তো মানে সূত্রটা কি? আমি তো সেই থেকেই বলছি, নিজেরাই বলছেন, আমি তো শুনেই বলছি যে ওনার মিশন উনি বলতে পারবেন। তা আমি যেটা মনে করি, উনি ওনার বলবো চাকরিগত কারণেই বিভিন্ন জায়গায় এসছেন। আমরা অবশ্যই নতুন সরকার 3.5 মাস হয়েছে, সরকারের সাথে অনেক কিছু বিষয় আলাপ হবে, এবং অনেক তো একাধিক দেশে উনি এসেছেন, কিন্তু ডোনাল্ড লোকে ইস্যু করে রাজনীতির মাঠ গরম করা বা রাজনীতিতে নতুন চমক দেওয়ার বা ইয়া দেওয়ার বিষয়টা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ উনি তো ওই সরকারের একজন মন্ত্রীও না, তাই না? তা আমরা এটা করছি কেন? হ্যাঁ, কেউ কেউ পরিলক্ষিত হচ্ছেন, হয়তোবা নির্বাচনের আগে বলেছিলেন যে কোন
এই সরকারের অধীনে নির্বাচন হবে না, কোন একটা সরকার হবে বা নির্বাচনকালীন একটা ব্যবস্থা হবে, এবং উনি কিন্তু সর্বশেষ বলেছিলেন একটা আলোচনা হতে পারে, দ্যাটস অল, আর কিছু না। নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে জনগণ ঠিক করেছে কে কত আসন পাবে, হয়েছে, সরকারও কাজ করছে, নতুন সরকার কাজ করছে, নতুন মন্ত্রিসভা হয়েছে। ক্রাইসিস তো থাকবেই, চ্যালেঞ্জ থাকবেই, এটাই তো সরকারকে ফেস করতে হবে, বিরোধী দলকে এটা ফেস করতে হবে না, এবং সেটা করে যাচ্ছে। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই, এবার হজে যাবে প্রায় 87,000 হাজি। আমরা এক সপ্তাহ আগে কি দেখলাম, 50,000 হাজির ভিসা হয়নি, মহা দুশ্চিন্তা। তারপর 3 দিন পরে দেখলাম 25,000, গতকাল দেখলাম 10,000 হাজির ভিসা হয়নি, আগামীকাল দেখবো সবার ভিসা হয়ে গেছে। কিন্তু প্রথম যখন নিউজটা আসছে, তাহলে 50,000 হাজি কিভাবে হজ করতে যাবে? সরকার তো এটা মোকাবিলা করেছে বা ব্যবস্থা করেছে। গতকাল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন, আজকে মীমাংসা হয়ে গেছে। আমি বললাম কেন, হ্যাঁ হবে, সরকার ট্যাকেল দিচ্ছে, এটা বাস্তবতা, সংকট সমাধান করার চেষ্টা করছে। আমি ফিরবো নিশ্চয়ই, আবারও একটু সময় পেলে আপনার কাছে ফিরবো। আমি একটু চলে যেতে চাই মনি আপা আপনার কাছে। লুর বাংলাদেশ সফরে বিএনপির কি লাভ? মানে এমনটা শোনা যাচ্ছে যে লু আবার বিএনপিকে এক ধরনের সহযোগিতা করতে এসেছে, এমনটা। ওই যে বলে না, গ্রামে একটা কথা বলে যে আমি তো একলা একলাই খাই। তো আওয়ামী লীগের অবস্থা এরকম হয়েছে, একা একা খেতে খেতে ওনারা দেখেন, আপনি একটা বার আপনি প্রশ্ন করলেন, কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না বিএনপি জনাব লু নিয়ে কোনো কথা বলেছে। মিস্টার লু নিয়ে বিএনপি, বরং নজরুল ইসলাম খান সাহেব বলেছেন যে লু কখন আসলো গেল তাতে কিচ্ছু আসে যায় না বিএনপি। এটাকে অভিমান থেকে বলছেন? নো, আপনি মিটিংয়ে যখন একটা কথা বলে তখন অভিমান থেকে লু কি আমাদের বেআই লাগে যে মান অভিমান থাকবে? না, এক ধরনের আশ্বাস নির্বাচনের আগে ছিল। নো, আপনার আশ্বাস না, আমি আবারও আপনাকে বোধহয় প্রথমেই ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে যখন আমার সাথে আমি যে কথাগুলো সরকারের এগেনস্টে বলি, যখন পৃথিবীব্যাপী সেই কথাটাই চলে যায়, তখন কাছের মানুষই মনে হয় যে না, আমি ওনারাও বুঝতে পারছে, ওনারাও অনুধাবন করতে পারছে, সত্য তো সত্য, যত কঠিনই হোক একটা সময় সেটা প্রকাশ পাবে, নিকট অতীতে হোক আর আপনার একটু দেরিতে হোক। এখন আপনার মনে করেন যে বিএনপির এই নিয়ে কোনো একটা জায়গায় বিএনপি কোনো মন্তব্য করে নাই, অথচ আজকে 2 সপ্তাহ যাবৎ সরকারের যে উলটপালট আচরণ, ওবায়দুল কাদের সাহেব তো আধা পাগল হয়ে গেছে, প্রতিদিনই উনি চাপ অনুভব করছে, বিশাল চাপ অনুভব করছে। কিসের জন্য? বিএনপি তো ওরকম কিছুই করে না, কোনো আন্দোলনও করছে না, কোনো কিছুই না, লিফলেট বিতরণ করছে, তাতে তো তার চাপ অনুভব করার কথা না। এখনো পুলিশি রাষ্ট্রের মতো পুলিশের কাছে পারমিশন নিয়েই প্রোগ্রাম করতে হয়, তাতে তো একটা প্রোগ্রাম 1 মে গতানুগতিক এটা সারা বিশ্বে হয়, বিএনপি সবসময় করে, এটা করেছে। 2-1 ঘন্টার নোটিসে বিএনপির লাখোধিক মানুষ হয়, সবসময়ই হয়। সেইখানে আরেকটা ঢাকা দক্ষিণ মহানগরের প্রোগ্রাম করেছে, এই তো প্রোগ্রাম, তাতে তো তাদের এত ভয় পাওয়ার কথা না। যেটা তাদের প্রধানমন্ত্রী বলছেন যে কি ডান বাম সব এক হয়ে গেছে, ডান বাম এক হয়ে গেছে, তার মানে থাকলো কি আর কিছুই নাই তার সাথে। তারা তো লোক ভোটও দেয় না, তার নিজের দলও তো তারা ভোট দিতে যায় না, তার মানে তারা হয় তাদের নেচার চেঞ্জ করেছে, নেচার চেঞ্জ করতেই পারে। একটা মানুষ তার জায়গা থেকে, একটা সময় ছিল স্বাধীনতার পরে ম্যাক্সিমাম লোক আওয়ামী লীগ করতো, পরবর্তীতে কি হয়েছে 21 বছর ক্ষমতার বাইরে এত লোক যদি আওয়ামী লীগ করতো, তাহলে ওই 15ই আগস্টের পরে একটা লোক ঘর থেকে বের হয় নাই, একটা লোক চিন্তা করে নাই তার নেতা মারা গেছে, তার কিছু করা উচিত, তার জন্য দোয়া খায়ের করা উচিত, তার জানাজা করা উচিত, তারা কিন্তু বের হয় নাই, তারা দেশেই ছিল সবাই। তো সেইটা আপনার পজিশন অনুযায়ী বলতে হবে। সেই বিএনপিকে নিয়েই আছে, বিএনপির সঙ্গে জনগণ আছে, বিএনপি অন্য কিছুর ভয় করে না। ডোনাল্ডো কেন আসছে এটা আওয়ামী লীগের, এই যে যেমন ধরেন আজকে বলছে ওবায়দুল কাদের বলছেন নিষেধাজ্ঞা পরোয়া করে না বাংলাদেশ, তো ডোনাল্ডো তো বলেন নাই যে আরেকটা নিষেধাজ্ঞা দিতে আসছে, উনি নিজের মনে বলতেছেন। আবার বলছে লুকে তো দাওয়াত করে আনা হয়নি, তার মানে কি এটা বলে কি লুকে সে অপমান করলো? লুরা কিন্তু নিজের প্রয়োজনে আসে, তারা কারো মান অপমান ঘাড়ে তুলে না, মনে নেয় না, তাদের যা করার দরকার তারা ওটা হাতে কলমে করে দেখায়। তিনি নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে এসেছেন। আপনাদের সাথে বসেছে? না, আমাদের সাথে বসার তো এই ধরনের কোনো রুটিনই নাই, আমরা জানিও না। না, সুশীল সমাজের আজকে তো অনেকের সাথে সুশীল সমাজ আর বিএনপি না, সুশীল সমাজে তারা কিন্তু তাদের ওখান থেকে বলা হয়েছে কি কি করবে, সেখানে সুশীল সমাজ আছে,
সেইখানে বিএনপি মানে কোনো রাজনৈতিক দলের সাথে বসছে না? কোনো রাজনৈতিক দল সম্পর্কে জানি না, সরকারের সাথে বসবে সেটা জানি, সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসবে, এসে পররাষ্ট্র সচিবের সাথে বসছে। স্বরাষ্ট্র সচিবের সাথে পররাষ্ট্র সচিবের সাথে বসে কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো জিনিস না। তারপরে আপনার প্রধানমন্ত্রীর সাথে বসার জন্য বোধহয় তারা টাইম চেয়েছে, প্রধানমন্ত্রী দিলে বসবে, সেটাই। এর মধ্যে তো বিএনপির কিছু নাই, বিএনপির এটা হাসা বা কান্নার মতো কিছু নাই। তারপরে বলেছে কি তাকে নিয়ে এত মাতামাতি কেন? ওবায়দুল কাদের নিজেই তো মাতামাতি করছেন, বিএনপি তো মাতামাতি করছে না। তার মানে ওবায়দুল কাদের কাকে বোঝা? জাতীয় পার্টি কি বোঝাচ্ছে? জাতীয় পার্টি তো আরো চুপ। তাহলে থাকলো কি? আমি যদি বলি যে এই যে আপনার তারে কোনো পাত্তাই দেন না, এত মাতামাতি কেন, এজেন্ডা নিয়ে আসছে, এই ওবায়দুল কাদেরকে আমি জিজ্ঞেস করছি আপনার মাধ্যমে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে প্রয়োজনীয় পণ্য বহন করে জাহাজ আসছিল, মনে আছে নিশ্চয়ই আমাদের সবার? সেই জাহাজে নিষেধাজ্ঞা ছিল বলে, আমেরিকার নিষেধাজ্ঞা ছিল বলে এত হ্যাডম আপনাদের, এত ক্ষমতা, এত অহংবোধ, বাংলাদেশে তো জাহাজ থেকে মাল খালাস করতে পারেন নাই, সেই জাহাজকে ফেরত যেতে হয়েছে। এবং পরে আপনি বিভিন্ন ভাবে একটা জাহাজের মাল খালাস করার সাহস নাই আপনাদের, নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। সে ওই জাহাজ কিন্তু ইন্ডিয়াতে মাল দেয়, ওই জাহাজ কিন্তু বিশ্বের অন্য রাষ্ট্রে মাল দেয়। তো আপনি ওই সাহসটা নাই, ওইটুকু হ্যাডম নাই আপনি ওবায়দুল কাদের, আপনি নোয়াখালীর ভাষায় বললাম। তো আপনি এত বড় বড় গল্প করেন। ওকে ওকে ওকে, স্পষ্ট আপা, ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার শামীম মাহমুদুর পাটোয়ারি আপনার কাছে জানতে চাই, ডোনাল্ড লু জাতীয় পার্টির সাথে কি বসবে? মানে এই যে রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ যখন এসে যাচ্ছে, যে বিষয়টা অবশ্য আমি পুরোপুরি ওয়াকিবহাল না, তবে সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে। ডোনাল্ড লু কেন আসছেন আমরা এটা জানি না, এবং কাউসার ভাই ভালো বলতে পারবেন। না উনি তো বলছেন না আসলে। জি, আমার লিমিটেড অ্যাসেসমেন্ট ডোনাল্ড লু বা আমেরিকার বাংলাদেশ নিয়ে একটা আভ্যন্তরীণ আগ্রহ হচ্ছে এখানে একটা অংশগ্রহণমূলক ইলেকশন হোক, কারণ দেশে যদি বহুদলীয় গণতন্ত্র না থাকে তখন সেটা টাইরানিতে যায়, এবং এই ধরনের টাইরান গভর্নমেন্টগুলো ভেনেজুয়েলা বা অন্য সব জায়গায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী হয়, এবং রাশিয়া চায়নার সাথে তাদের ফ্রেন্ডশিপও হয়, এটা অটোমেটিক একটা সাইকেলের মধ্যে পড়ে যায়। কোনোভাবে আমেরিকা চায় না যে বাংলাদেশ ওরকম একটা একদলীয় সাইকেলে পড়ে যাক, বহুদলীয় গণতন্ত্র থাকুক। বহুদলীয় গণতন্ত্র মানে সসকল দল ভোটে আসবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। বহুদলীয় গণতন্ত্র মানে তো এইটা না যে কোনো কারণেই হোক 95% একটা দলের এমপিরা সংসদে থাকবে। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের তো চীনমুখী হতে দেখা যাচ্ছে, আমরা তো বেশ কিছু সফর দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলোতে। এটা হচ্ছে এটা বলবো আমি, এটা হচ্ছে ডোনাল্ড বা আমেরিকার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান একটা দেশ নিয়ে, এটা খারাপ কিছু না। দ্বিতীয় হচ্ছে তারা ইন্দো প্যাসিফিক চায়, খোলামেলাই চায়। শুধু তারা চায় তা না, ইন্ডিয়াও চাচ্ছে, জাপান চাচ্ছে ইন্দো প্যাসিফিক। এবং এই যে মানে যারা আওয়ামী লীগের লোকজন আস্ফালন দেখাচ্ছে আমেরিকার বিরুদ্ধে, বাংলাদেশ তো বিআইয়ের আর্ডেন ফ্যান ছিল, বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা শি জিনপিং এর ড্রিম যে একটা রাস্তা হবে এশিয়ার এখান থেকে ক্ষমতায়, সেটার জন্য বাংলাদেশ খুবই এক্সাইটেড ছিল 2016 সালে। ওখান থেকে ওটা স্থিমিত করতে 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 ভোটের কিছুদিন আগে ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক করেছে বাংলাদেশ, মানে একটা গাইডেন্স যে আমরা যাব। এখন ভোটের পরে তারা আসছে যে ঠিক আছে তোমাদের একটা একতরফা ভোট করে ফেললা, তোমাদের তো ফ্রেমওয়ার্ক করলে, এখন এগ্রিমেন্টে আসো, কি ফরম্যাটে আসো উই ডোন্ট নো। এখন বাংলাদেশের মতো একটা দেশ এখন ইন্দো প্যাসিফিকে যাবে, চায়নাকে খেপিয়ে, চায়নার চলমান প্রজেক্ট, চায়নার চলমান লোন, এবং চায়নার সামনে আরো লোন লাগবে, কারণ আমাদের 6 বিলিয়ন এই মুহূর্তে চাচ্ছে, আবার কিছুদিন পরে এই যে রেল টেলগুলোর টাকা আসবে তখন আরো 3 বিলিয়ন বছরে লাগবে। চায়না যদি রিশিডিউল না করে, ফার্দার লোন না দেয়, তাহলে বাংলাদেশ কলাপস করবে। তা এখন কি করবে আওয়ামী লীগ? আমেরিকাকে খেপাবে না চায়নাকে খেপাবে? আপনি দুটোকে সন্তুষ্ট করতে পারছেন না। থ্যাংক ইউ শামীম মাহমুদুর পাটোয়ারি। ভাই রিয়াজ ভাই, শেষ কথাটুকু জানি একটু, কি বলবেন আপনি? কাকে খেপাবেন আপনারা? না, প্রশ্নপত্র পরীক্ষার হলে হয় ভালো, এর আগে পাস হওয়া ঠিক না। শামীম পাটোয়ারি বলেছেন না, সভা হতেই পারে, কার সাথে হবে এটা উনি সময় চাবে করবেন, আগে বলার কোনো সুযোগ নাই। এটা ওনার মিশন, কেন সরকার বা আওয়ামী লীগ ওনাকে দাওয়াত করে আনে নাই, তাই না? উনি ওনার মিশনে এসছেন। হ্যাঁ, এখন অনেক ডালাপালা গজাচ্ছে, আমরা আমাদের মতো কথা বলছি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের বড় দেশ, আমরা তাদের সাথে তাদের সহযোগিতা আমাদের দরকার। আমাদের যে গার্মেন্টস সেক্টর, বড় বাজার বিশ্বের, এটা কিন্তু ওনাদের উপর ডিপেন্ড করে।
এবং আমরা সেই বাজারটা দখল করে রেখেছি। চীনের সাথে পাল্টা দিয়ে, ভিয়েতনামের সাথে পাল্টা দিয়ে কিন্তু বাজারটা দখল করে রেখেছি। আমাদের সবচেয়ে বড় সেক্টর এখন গার্মেন্টস সেক্টর, এটা অস্বীকার করার কোনো জো নাই। তারপর রাজনৈতিকভাবে যদি বলেন, ওনারা একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, দেওয়ার চেষ্টা করেছিলেন নির্বাচনের আগে, কিন্তু আসলে সুনির্দিষ্ট কিছু ছিল না। এখন যেহেতু বিএনপি নির্বাচনে আসে নাই, হয়তো ওনাদের সাথে কথা বলতে পারবে, কারণ ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার নির্বাচন, গণতান্ত্রিক রীতিনীতি পরিবর্তনের নির্বাচন, এই প্রক্রিয়ায় আসার জন্য হয়তো কোনো প্রেসক্রিপশন দিয়ে দিতে পারেন। কিন্তু এখন শামীম পাটোয়ারি একটা সুন্দর চিত্র তুলে ধরেছিলেন ৭৯ নির্বাচন কিভাবে হয়েছিল, ৮৬, ৮৮ কারা করেছিলেন, এবং দেখেছেন তো নির্বাচনের ডিফারেন্সটা কত। পাকিস্তানের বয়স কিন্তু এখন ৭৭ বছর, ২৩টা প্রধানমন্ত্রী হয়েছে, ২৩ জন, একটা সংসদে কিন্তু ৫ বছর টিকে নাই। আমাদেরও কিন্তু ৭৯, ৮৬, ৮৮ পার্লামেন্ট ৫ বছর টিকে নাই। কিন্তু ৯১ থেকে দেখেন, ৯১ যদি আমরা ক্ষমতায় আসতে পারি নাই, এটার ব্যাখ্যা অন্য একটা। এরপরে কিন্তু ৫ বছর পর নির্বাচন হচ্ছেন। কারা নির্বাচন আসলে বলেন নির্বাচন হবে না, করতে দেবো না, আমরা নির্বাচনে যাব না কেন? সাংবিধানিক যদি আমরা মানি, সাংবিধানিক দ্বারা হয়তো নির্বাচন পরিবর্তন হবে। এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কে যাবে, কে ক্ষমতায় থাকবে নির্ধারণ করে আমরা বার্তা ছেড়ে দেন জনগণের উপর, ভোটারদের উপর। এখন আমরা যে ওই বিতর্কে চাই কারো দিনে নির্বাচন হবে, কি হবে না হবে, এই যে বিতর্কটা আনি, এটা থেকে যে ভারতে নির্বাচন হচ্ছে, 4 ধাপে হয়েছে, এত বড় রাষ্ট্র, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না। হ্যাঁ, একদল আর বিরুদ্ধে কথা বলছেন, এটা বলাই স্বাভাবিক, হয়তো নির্বাচনের আগে বলবেন, এটাই এক পক্ষ আর বলবেন, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। আমাদের এই যে রীতিনীতিটা, এটা থেকে বেরিয়ে আসা দরকার। ওকে, আমি যদি একটু একদম সারমর্ম করি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং নীলোফার চৌধুরী মনি এবং কাউসার ভাই, আমি যে প্রশ্নটা করেছিলাম আসলে কাকে রেখে কাকে রাখবেন, কাকে ছাড়বেন, যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি করেছিলেন প্রশ্নটি, আপনি খুব সুন্দরভাবে প্রশ্নটি এড়িয়ে গেছেন। যাই হোক, আমরা নিশ্চয়ই আগামীকাল জানতে পারবো ডোনাল্ড লু কেন বাংলাদেশে এসেছে, তার বার্তাটা নিশ্চয়ই জানতে পারবো, যদিও আপনার কাছ থেকে আমি কথাটা বের করতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আজকের মতো আপনাদের 3 জনকে আমার সাথে সময় দেওয়ার জন্য, আর যারা এতক্ষণ ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।